আচ্ছা ভাবো তো, চোরের ঘরেই চুরি হলো, আর সেই চুরি 1-2 টাকা না, বরং এত টাকা যা দিয়ে একটা দেশের অর্ধেক কেনা যাবে। কি ভাবতেই কেমন লাগছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, বলছিলাম 2025 সালে মুক্তি পাওয়া প্লে ডার্টি মুভির কথা। এক কথায় বলতে গেলে এই মুভিটি অসাধারণ, কারণ মুভিটিতে যেই লেভেলের অ্যাকশন দেখানো হয়েছে তা দেখে রীতিমতো তোমাদের ঘাম ছুটে যাবে। তাই চলো বেশি পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই একদল ডাকাতকে দেখানো হয়, যারা এই ব্যাংকের সকল কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ব্যাংক ম্যানেজারকে বাধ্য করে ভল্টের লক খুলতে। এই ডাকাত দলের বস ছিল পার্কার। পার্কার ছিল একদম ঠান্ডা এবং অত্যন্ত চালাক, তবে দয়া মায়াবিহীন একজন মানুষ। তার বিরুদ্ধে গেলে সে 1 সেকেন্ডও ভাবে না তাকে হত্যা করতে। বাকিটা সে যে কোন লেভেলের সাইকো সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে। যাই হোক, এখানে সবকিছু পার্কারের প্ল্যান মতোই হয়ে যায়, কিন্তু সমস্যা হয় তখনই যখন তারা টাকা নিয়ে ব্যাংক থেকে বের হতে যায়। ব্যাংক থেকে বের হওয়ার সাথে সাথে একটি গুলি এসে নিকের মাথা ভেদ করে চলে যায়, সাথে আরেকটি গুলি যেয়ে লাগে বিলির বুকে। পার্কার ও বাকিরা পিছনে থাকায় তারা বেঁচে যায়। পরে দেখা যায় এই ব্যাংকেরই এক সিকিউরিটি গার্ড তার ডিউটির সময়ের আগেই চলে এসেছিল। তখন তাদেরকে দেখে ফেলায় সে ভেবেছিল চোরের ঘরেই চুরি করবে, মানে তারা টাকা নিয়ে বের হলেই তাদের টাকা ছিনিয়ে নিবে। লোকটা যেমনটা চিন্তা করে তেমনটাই করে। দেখা যায় নিককে গুলি করার পর নিকের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে লোকটা এখান থেকে পালাতে শুরু করে, তবে পার্কার তাকে এত সহজে পালাতে দেয় না। বেশ কিছু সময় ধাওয়া করার পর লোকটার মাথায় গুলি করে তাকে হত্যা করে। লোকটাকে হত্যা করার পর তাদের টাকার ব্যাগ নিয়ে চলে যেতে নেয়, তবে যাওয়ার আগে লোকটার ওয়াইফ ও ছোট্ট মেয়েটাকে দেখে তার কিছুটা মায়া হয়, তাই মহিলাটির হাতে 1 বান্ডিল টাকা দিয়ে চলে যায়। পরের সিনে দেখা যায় তাদের পূর্বে নির্ধারিত শহর থেকে কিছুটা দূর পাহাড়ের উপরে একটি বাড়িতে পার্কার ও তার টিমের বাকি সবাই একত্র হয়। ব্যাংক থেকে লুট করা সব টাকা হিসাব করলে তারা বুঝতে পারে তারা মোট $4 লাখ চুরি করতে পেরেছে। তখন হঠাৎ জ্যান দুষ্টুমি করে বলে ওঠে, আচ্ছা তোমরা এমনটা করতে পারো না, সবার ভাগের টাকা আমাকে দিয়ে দাও। এটা বলেই সে তার শরীরের পোশাক খুলে ফেলে। এতে করে এখানকার সবাই কিছুটা বিব্রত হয়ে পড়ে, ফলে সবার মনোযোগে ব্যাঘাত ঘটে। আর এই সুযোগ নিয়েই দেখা যায় জেন একে একে এখানে থাকা সবাইকে গুলি করে হত্যা করা শুরু করে। পার্কারের সামনেই তার পুরো টিমকে হত্যা করা হয়, কাউকেই ছাড় দেয় না। পার্কার জ্যানের এই তাণ্ডব দেখে কোনোভাবে ঘরের বাইরে যেতে সক্ষম হয়, যদিও সেখানেও সে রেহাই পায় না। দেখা যায় জেন তাকে গুলি করায় সে পাহাড়ের উপর থেকে সোজা খাদে পড়ে যায়। যেহেতু গুলিবিদ্ধ অবস্থায় পাহাড়ের এত উপর থেকে খাদে পড়েছে, তাই জেন ভেবে নেয় সে পার্কারকে মারতে সক্ষম হয়েছে। পরের সিনে আমাদের মিস্টার লুজিনিকে দেখানো হয়। মিস্টার লুজিনি ছিল প্রাচীন খাজানা অনুসন্ধানকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এছাড়া সে নিউ ইয়র্ক শহরের একজন প্রভাবশালী বিজনেসম্যান। এখানে কিনকেট মিস্টার লুজিনিকে একটা খবর দিতে আসে, যেটা শুনে লুজিনি একদম থমকে যায়। এই কিনকেট মিস্টার লুজিনির সকল অবৈধ কাজ দেখাশোনা করত। এখানে কিনকেট তাকে জানিয়েছে গতকালকের ওই ব্যাংক ডাকাতিতে পার্কারকে দেখা গিয়েছে, তাই পার্কারের নাম শুনতেই মিস্টার লুজিনি থমকে গিয়েছিল, কারণ পার্কার আর মিস্টার লুজিনির মধ্যে ছিল পুরনো শত্রুতা। ফলে সে কিনকেটকে বলে সকল কাজ বাদ দিয়ে যত দ্রুত পারো পার্কার কোথায় আছে খুঁজে বের করো। এদিকে দেখা যায় পার্কার এখনো বেঁচে আছে এবং সে তার পুরনো বন্ধু পেটির হোটেলে রয়েছে। পার্কার জ্ঞান ফিরলে সে পেটিকে বলে, তোমায় বলেছিলাম আমাকে রুম নাম্বার 12তে রাখতে। তখন পেটি বলে, হ্যাঁ তুমি বলেছিলে, তবে গতকাল তুমি বেহুশ হওয়ার আগে আমিও তোমায় বলেছিলাম রুম নাম্বার 12তে আগে থেকেই কেউ রয়েছে, যাদের বের হতে এখনো 1 ঘন্টা লাগবে। কিন্তু তোমায় রুম নাম্বার 12তেই কেন যেতে হবে? রুম তো সব একই রকম, বরং এই রুমটা আরো ভালো। এটা বলে পেটি চলে যায়। পরে দেখা যায় পার্কার সময় নষ্ট না করে সোজা রুম নাম্বার 12তে চলে আসে, যেখানে আগে থেকেই দুজন স্বামী স্ত্রী ছিল, যারা অতি ঘনিষ্ঠ অবস্থায় ছিল। তবে সেই অবস্থায় পার্কার তাদেরকে রুম থেকে চলে যেতে বলে, মানে কি বলবো। যাই হোক, তাদেরকে বের করার পর পার্কার দেয়ালের ভিতর থেকে তার আগে থেকেই লুকানো একটি প্যাকেট বের করে, যার ভিতরে দেখা যায় একটি সেমি অটোমেটিক পিস্তল, বেশ কিছু টাকা এবং তার পাসপোর্ট। এবার বোঝা গেল সে রুম নাম্বার 12তে কেন আসতে চাচ্ছিল। পরে সে এখান থেকে যাওয়ার আগে পেটিকে তার রুম ভাড়া এবং রুমে ভাঙচুর করার ক্ষতিপূরণ দিয়ে দেয়। এরপর এখান থেকে বেরিয়ে পড়ে জ্যানকে খুঁজে বের করার উদ্দেশ্যে। প্রথমেই সে বিলির ওয়াইফ গ্রেজের কাছে আসে। তখন গ্রেজ বিলিকে দেখতে না পেয়ে পার্কারকে জিজ্ঞাসা করে, তুমি একা কেন, বিলি কোথায়? এর উত্তরে পার্কার কিছুই বলতে পারে না। পার্কারের এমন নীরবতায় গ্রেজ বুঝে যায় বিলি আর বেঁচে নেই। ফলে সে একদম চুপ হয়ে যায়, এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি ওকে বলেছিলাম এর শেষ পরিণতি কখনোই ভালো হবে না। পরে গ্রেজ কিছুটা শান্ত হলে পার্কার তাকে পুরো ঘটনা খুলে বলে। জেন নামে এক মেয়ে তাদের টিমে নতুন জয়েন করেছিল, যে তার পুরো টিমকে হত্যা করেছে, এমনকি বিলিকেও সেই হত্যা করেছে। অথচ বিলি
জেনকে তাদের টিমে এনেছিল। তাই পার্কার গ্রেজের কাছে জানতে চায় সে জেনের ব্যাপারে কিছু জানে কিনা। পরে গ্রেজ তাকে রাইলি নামক এক সাপ্লায়ারের নাম বলে, যার মাধ্যমে বিলির জেনের সাথে পরিচয় হয়েছিল। পার্কার এখান থেকে যাওয়ার সময় গ্রেজ তাকে বলে, আমি শুনেছি তুমি মানুষ হত্যা করো, এটা কি সত্যি? উত্তরে পার্কার বলে, হ্যাঁ, প্রয়োজন হলে, এছাড়া কখনোই না, কারণ কাউকে হত্যা করলে কাজ আরো কঠিন হয়। এখানে গ্রেজ তাকে এক প্রকার অনুরোধ করে বলে সে যেন বিলির হত্যার প্রতিশোধ নেয়, ওই মেয়েকে যেন সে হত্যা করে। তখন পার্কার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যায়। এরপর পার্কার তার পুরনো বন্ধু গ্রোফিলের সাথে যোগাযোগ করে, গ্রোফিলকে বলে যত তাড়াতাড়ি সম্ভব রাইলিকে খুঁজে বের করতে, যেটা গ্রোফিলের জন্য খুবই সাধারণ কাজ ছিল। ফলে গ্রোফিল অল্প সময়ের মধ্যেই রাইলিকে খুঁজে বের করে তার ঠিকানা পার্কারকে জানিয়ে দেয়। পরে রাইলিকে দেখা যায় সে খুব আমোদ ফুর্তিতে রয়েছে। ক্লাব থেকে বের হয়ে গাড়িতে উঠতেই সে বুঝতে পারে তার ড্রাইভারের জায়গায় পার্কার বসে রয়েছে। রাইলি বলে ওঠে, তুই কে রে, তুই এখানে কি করছিস? প্রথমে তো রাইলি কিছুই বলতে চায় না, তবে শেষমেশ জেন কোথায় আছে তা বলতে বাধ্য হয়। রাইলি একটি বিল্ডিং এর ঠিকানা বলে যেখানে জেন লুকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তেই তাদের গাড়ির উপর জেনের লোকেরা এলো পাতারি হামলা করে। এখানে মোটামুটি একটা ছোট আকারে যুদ্ধ হয়ে যায়। তবে পার্কার তার বুদ্ধি ও দক্ষতার সঙ্গে সবাইকে হত্যা করে, কাউকে বাঁচিয়ে রাখে না, শুধুমাত্র একজনকে বাদে, যাকে নিয়ে সে পরবর্তীতে জেন যে বিল্ডিং এ রয়েছে সেখানে চলে যায়। এদিকে জেনকে দেখা যায় সে লুজিনির অ্যাডভাইজার বস্কোর সাথে এক চুরির প্ল্যান নিয়ে ডিল করতেছিল। এখানে আমরা বুঝতে পারি জেনের সাথে ডিল ছিল বস্কো চুরি করার সকল প্ল্যান জেনকে দেবে, বিনিময়ে তাকে মোটা অঙ্কের পেমেন্ট করবে। তবে বস্কোর এখন জেনের উপর ভরসা হচ্ছে না। সে বলে, আমাকে আমার টাকা আগে দিতে হবে, কারণ আমি জানি তোমরা একবার প্ল্যান পেয়ে গেলে আমাকে মেরে ফেলবে। তখন জেন তাকে একদম শান্তভাবে হুমকি দিয়ে বলে, বস্কো শোনো, এসব কাজ এইভাবে হয় না, চুরি করব তারপরেই তুমি টাকা পাবে, তাই এখন তোমাকে আমার উপর ভরসা করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। তাদের এই কথাবার্তার মাঝেই পার্কার এখানে চলে আসে। জেন পার্কারকে দেখে তো পুরোই তাজ্জুব হয়ে যায়। পার্কার স্বাভাবিকভাবেই প্রচন্ড রেগেছিল। সে জেনের কাছে তাদের টাকা ফেরত চায়, তবে জেন বলে তার কাছে কোনো টাকা নেই। তাই পার্কার সময় নষ্ট না করে জেনকে এখানেই মেরে ফেলার চিন্তা করে। পার্কারের এমন আগ্রাসী মনোভাব দেখে বস্কো পার্কারকে মারার চেষ্টা করে, তবে সে তার বন্দুক বের করার আগেই পার্কার তাকে গুলি করে ঝাড়ঝা করে দেয়। বস্কোকে গুলি করায় জেন পার্কারের উপর প্রচন্ড ক্ষেপে যায়। সে বলে, তোর কোনো ধারণা আছে তুই কি করেছিস? তোর মারার হলে আমাকে মারতি, কিন্তু তুই এটা কি করলি? এতদিনের পরিশ্রম, টাকা সবকিছু বিফলে চলে গেল। তখন পার্কার বলে ওঠে, এর মানে তুই নতুন কোনো চুরির প্ল্যানে সব টাকা ইনভেস্ট করে দিয়েছিস? উত্তরে জেন বলে, প্ল্যান অনেক বড়, কিন্তু তুই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মেরে ফেলেছিস। পার্কার জানতে চায়, তুই কি চুরি করতে যাচ্ছিস? জেন বলে, এক ব্যাংকের ট্রাক যেখানে $4 মিলিয়ন রয়েছে, যার সকল প্ল্যান বস্কোর কাছে ছিল। তবে পার্কার বুঝে যায় জেন তাকে মিথ্যা বলছে। পরে জেন বলে, ঠিক আছে, সত্যিটা বলছি, আমরা এক বিলিনিয়ারের বাড়িতে চুরি করতে যাচ্ছি, যেখানে নগদ ক্যাশ, পেন্টিং, অনেক কিছু রয়েছে। পার্কার আবারও হেসে বলে, আমি বুঝতে পারছি না তুই আমাকে মিথ্যা কেন বলতেছিস। মানে পার্কার এবারও বুঝে যায় জেন তাকে মিথ্যা বলছে। পরে ফাইনালি জেন তাকে সত্যটা বলতে বাধ্য হয়। সে তাকে জানায়, আমরা পুরো একটা দেশ লুট করতে যাচ্ছি। পার্কার বলে, কিভাবে? জেন বলে, মাস কয়েক আগে আমাদের দেশের সমুদ্রে ইতিহাসে উল্লেখ রয়েছে এমন এক গুপ্তধন পাওয়া গেছে, যার মূল্য আমাদের দেশের পুরো ইনকামের চাইতেও অনেক বেশি। 1500 শতাব্দীর স্প্যানিশ জাহাজ, যেখানে রয়েছে বিপুল পরিমাণ সোনা, রূপা, হীরা, যার মূল্য $বিলিয়ন উপরে। কিন্তু সমস্যা হলো আমাদের প্রেসিডেন্ট ডালাবাজ। এই লোকটা এক নম্বরের দুর্নীতিগ্রস্ত। সে দেশের মানুষের চিন্তা না করে আগে নিজের পকেট ভরার চিন্তা করবে। তাই তার প্ল্যান হচ্ছে সকল খাজানা প্রথমে দেখানোর জন্য আমেরিকায় নিয়ে আসবে, এরপর ইউএনে রাখবে, যাতে করে পুরো বিশ্ববাসীকে দেখানো যায়। পরে খুব চালাকির সঙ্গে পুরো খাজানা চুরি করাবে। এরপর সে তার অংশ নিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। ফলে আমাদের দেশের কোনো উন্নতি হবে না, আগের মতোই গরিব থেকে যাবে। তাই আমাদের প্ল্যান, আমরা ওই মূর্তি সহ পুরো খাজানা আগেই চুরি করব, যাতে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারি। পার্কার জানতে চায় ডালাবাজ কাদেরকে দিয়ে চুরি করাতে চাচ্ছে। জেন বলে, এখানকারই কোনো লোকাল গ্রুপ, নাম হলো আউটফুট। আউটফুট নাম শুনতেই পার্কার শান্ত হয়ে যায়, কারণ এই আউটফুট গ্রুপ মিস্টার লুজিনির হয়ে কাজ করত। এদিকে কিনকেট লুজিনিকে জানায় 2 দিন ধরে বস্কোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে লুজিনি প্রচন্ড রেগে যায়। সে কিনকেটকে বকাঝকা করে বলে, এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো, ওর কাছে চুরির সকল তথ্য রয়েছে। অন্যদিকে জেন পার্কারকে তার বস কর্নেল অটিসের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে পার্কার কর্নেল অটিসকে বলে, আমি তোমাদের এই চুরিতে সাহায্য করব, তবে আমাকে 30% দিতে হবে।
30% কথা শুনে প্রথমে কর্নেল রাজি হতে চায় না। তখন জেন তাকে জানায় পার্কার তার কাজে কতটা দক্ষ, ফলে পরবর্তীতে সে রাজি হয়। এখানে দেখা যায় কর্নেল ওটিস আগে থেকেই ওই মূর্তির একটি ডুপ্লিকেট বানিয়ে রেখেছে, যাতে করে আসলটার সাথে পরিবর্তন করা যায়। তখন পার্কার বলে পরিবর্তন করতে হলে আগে চুরি করতে হবে। কর্নেল ওটিস বলে তুমি এই কাজ কিভাবে করতে যাচ্ছ? তখন গ্রোফিল বলে ওঠে সবচাইতে বড় সমস্যা হলো এই চুরি ইউএনের বিল্ডিং এ করতে হবে, যেটা পৃথিবীর সবচাইতে অ্যাডভান্স টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত। পার্কার বলে না, আমাদের ইউএনের বিল্ডিং থেকে চুরি করতে হবে না, কারণ ওখান থেকে প্রেসিডেন্ট ডালাবাস আগে থেকেই চুরি করার ব্যবস্থা করে রেখেছে। এটা শুনে কর্নেল ওটিস বলে আমি তোমার কথা বুঝলাম না। পার্কার বলে প্রথমে ওদের ওখান থেকে চুরি করতে দেওয়া হবে, তারপর আমরা ওদের থেকে চুরি করব। পার্কারের এমন দুর্দান্ত পরিকল্পনা শুনে এখানকার সবাই তার প্রতি ইমপ্রেস হয়। পরে এখান থেকে যাওয়ার সময় আমরা বুঝতে পারি ম্যাথাও জ্যানকে পছন্দ করে, তাই ম্যাথাও পার্কারকে শাসিয়ে বলে সে যেন জ্যানের কাছ থেকে দূরে থাকে, মানে কিরবি তার কি পান্তাবাতে ঘি। পরে দেখা যায় গ্রোফিল কিছুটা কনফিউজ হয়ে জানতে চায় ভাই তুই আসলে কি করতে চাচ্ছিস? জ্যান তোর পুরো টিমকে হত্যা করেছে, অথচ তুই এখন তাদের হয়ে কাজ করতে চাচ্ছিস। তখন পার্কার বলে এই কাজটা হয়ে গেলে আমি জেনকে মেরে ফেলবো, এছাড়া তুই দেখতেই পাচ্ছিস এখানে অনেক টাকার মামলা। পরে গ্রোফিল বলে হ্যাঁ তা তুই ঠিক বলেছিস। এরপর পার্কার জ্যানকে সাথে নিয়ে বস্কোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। এখন তোমাদের মধ্যে অনেকে বলতে পারো বস্কো তো পুরুষ ছিল, তাহলে তার বয়ফ্রেন্ড কিভাবে হলো? এখন এইটার উত্তর তোমরা নিজেরাই বের করে নাও। যাই হোক, এখানে তারা বস্কোর বয়ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে বস্কো তার সকল জরুরি ডকুমেন্ট মিস্টার বুলুইয়ের কাছে রাখে। পরে পার্কার বস্কোর রুমে এসে মিস্টার বুলুইকে খোঁজ করে। তখন সে বুঝতে পারে মিস্টার বুলুই মূলত একটি হাতির নাম। পার্কার লক্ষ্য করে আলমারিতে অনেকগুলো হাতি রয়েছে, তাকে প্রতিটা হাতি চেক করতে হয়, যদিও শেষমেশ সেই ডকুমেন্ট সে পেয়ে যায়। তবে রুম থেকে বের হওয়ার সময় এখানে কিনকেট চলে আসে, তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে পার্কার কিনকেটকে জানালা দিয়ে ফেলে দেয়, যদিও কিনকেট কোনোভাবে পর্দা ধরে ঝুলে থাকে। তখন সে পর্দা ছিঁড়ে যেতে দেখে পার্কার তাড়াতাড়ি পর্দা ধরে ফেলে, ফলে এই যাত্রায় কিনকেট বেঁচে যায়। যদিও পার্কার তাকে বাঁচায় কারণ নিচে পুলিশ ছিল। যখনই পুলিশ বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে সাথে সাথে সে পর্দা ছেড়ে দেয়। এতে করে কিনকেট সোজা উপর থেকে পুলিশের গাড়ির উপরে যেয়ে পড়ে। এত উপর থেকে পড়ায় পার্কার ধরে নেয় কিনকেট মারা গেছে, ফলে সে নিশ্চিন্তে এখান থেকে বের হতে নেয়। তখনই সে কিনকেটের চিৎকার শুনতে পায়, মানে কিনকেট মারা যায়নি। এটা দেখে পার্কার ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ মিস্টার লুজিনি এখন তার ব্যাপারে জেনে যাবে। যাই হোক, পরে পার্কার বস্কোর কাছে থাকা চুরির সকল প্ল্যান নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পার্কারের আশঙ্কাই সত্য হয়, মিস্টার লুজিনি কিনকেটের কাছ থেকে তার ব্যাপারে সবকিছু জেনে যায়। ফলে মিস্টার লুজিনি তাদের চুরির প্ল্যানে কিছু পরিবর্তন আনে। এদিকে পার্কার তার নতুন টিমকে প্ল্যান বুঝিয়ে দেওয়ার আগে তাদেরকে বলে লুজিনির লোকেরা ইয়নের বিল্ডিং থেকে কিভাবে চুরি করবে সেটা আমাদের জানার দরকার নেই, তবে তারা ইয়নের বিল্ডিং এর নিচে থাকা পুরনো রেল লাইন দিয়ে অটোমেটিক ট্রেনের মাধ্যমে সকল খাজানা বের করে আনবে, যেটা বস্কোর প্ল্যান থেকে জানা গেছে। এখন তাদের কাজ হবে সেই ট্রেন মাঝপথে ক্রাশ করিয়ে সকল খাজানা মাঝপথেই চুরি করে নেওয়া। এর জন্য ব্রান্ডা ও এডির কাজ হবে স্টেশনের কন্ট্রোল টাওয়ারে ঢুকে ট্রেনের গতি বাড়িয়ে দেওয়া। গ্রোফিলের কাজ হবে অটোমেটিক ব্রেক ফেল করে দেওয়া, যাতে করে স্পিড বেড়ে গেলেও অটোমেটিক ব্রেক কাজ না করে, কারণ ট্রেন ক্রাশ করাতে হলে স্পিড 100 থেকে 120 পর্যন্ত নিয়ে যেতে হবে। আর যখন তারা ট্রেন ক্রাশ করাতে পারবে তখন ট্রেনে থাকা সকল খাজানার বক্সগুলো ট্রাকে করে ওখান থেকে সরিয়ে নেবে। আর এর জন্য স্টানের কাজ হবে ট্রাক জোগাড় করা। তো পার্কার সবাইকে পুরো প্ল্যান সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আগামীকাল রাতে মিস্টার লুজিনির লোকেরা চুরি করার পর তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করবে। তাই আপাতত সবাই কিছুটা রিল্যাক্স হওয়ার জন্য পার্টি করে। তবে জেনের বয়ফ্রেন্ড ম্যাথাও পার্কারকে কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে আসে, যেখানে ম্যাথাও চাচ্ছিল পার্কারকে শিক্ষা দিতে, যাতে সে জ্যানের কাছ থেকে দূরে থাকে। তবে তাদের কোনো ধারণাই ছিল না এখানে লুজিনির দুইজন শুটার চলে এসেছে পার্কারকে হত্যা করার জন্য। এটা পার্কার বুঝে ফেলায় সে ম্যাথাওকে বলে তুই আমার সাথে কি করেছিস আমি সব ভুলে যাব, তবে তুই এখন তাড়াতাড়ি আমার হাতের হ্যান্ডকাপ খুলে দে, নয়তো আমরা এখানে সবাই মারা পড়বো। তখন ম্যাথাও তার পার্টনারের চিৎকার শুনে ভয়ে তাড়াতাড়ি পার্কারের হ্যান্ডকাপ খুলে দেয়। ততক্ষণে এখানে জ্যানও চলে আসে। এর পরপরই লুজিনির শুটাররা তাদের উপর গুলি চালানো শুরু করে। যদিও পার্কার ও জেন শুটারদের মেরে ফেলতে সক্ষম হয়, তবে এই গোলাগুলিতে ম্যাথাও মারা যায়। তখন পার্কার লক্ষ্য করে শুটারের মোবাইলে লুজিনি বারবার ফোন দিচ্ছে। পরে পার্কার ফোন রিসিভ করে। পার্কারের আওয়াজ শুনতেই লুজিনি বুঝে ফেলে তার শুটার আর বেঁচে নেই। লুজিনি রেগে পার্কারকে বলে তোর সাথে আমার ডিল হয়েছিল, তুই আর কোনোদিনই নিউ ইয়র্কে ফিরে আসবি না, তাহলে এখন তুই আমার কাজের মধ্যে ব্যাঘাত কেন ঘটাচ্ছিস? এখানে দুজনের মধ্যে ফোনেই কিছুটা তর্ক হয়ে যায়।
তখন লুজিনি পার্কারকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তুই আমার চুরি ঠেকাতে পারবি না। তুই যেই প্ল্যান নিয়ে বসে আছিস সেটা কোনো কাজেই আসবে না, কারণ চুরি আগামীকাল না বরং আজ এবং এখনই হচ্ছে। এটা বলে লুজিনি ফোন কেটে দেয়। সাথে সাথে জেন ও পার্কার দ্রুত এখান থেকে বেরিয়ে পড়ে এবং টিমের বাকিদের তাড়াতাড়ি প্ল্যান অনুযায়ী কাজ শুরু করতে বলে। তবে দেখা যায় সবাই যেই পরিমাণ ড্রিঙ্কস করে রেখেছিল তাদের সবারই অবস্থা টাইট হয়ে রয়েছে। তারপরও তারা সেই অবস্থায় যার যার কাজে লেগে পড়ে। সবাই অনেক ভুলভ্রান্তি করার পরও তারা কোনো মতে সেই ট্রেন ক্র্যাশ করাতে সক্ষম হয়। আর এই ট্রেন ক্র্যাশ করানোর পুরো প্রক্রিয়াটা দেখার মতো ছিল। 1 সেকেন্ডের জন্য মুভি ছেড়ে যাওয়ার কোনো উপায় ছিল না, এতটা টানটান উত্তেজনা ছিল। যাই হোক, তারা তাদের প্ল্যানের 12টা বাজিয়ে হলেও ট্রেন ক্র্যাশ করাতে সক্ষম হয়। তবে বক্সগুলো খোলার পর দেখতে পায় তার ভিতরে শুধু পাথর রয়েছে, মানে লুজিনি তাদেরকে বোকা বানিয়েছে। আর এই পুরো প্ল্যান লুজিনি সাজিয়েছে একমাত্র পার্কারকে হত্যা করার জন্য। দেখা যায় এখানে লুজিনির লোকেরা তাদেরকে লক্ষ্য করে চারদিক থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ায় পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায়। ফলে এখানে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। তবে স্টান সময় মতো গাড়ি নিয়ে চলে আসায় তারা এই যাত্রায় কোনোভাবে বেঁচে যায়, যদিও স্টানের পায়ে একটি গুলি লাগে। পরবর্তীতে দেখা যায় পার্কারের জন্য তাদের পুরো প্ল্যান ভেস্তে যাওয়ায় জেন টিম ছেড়ে চলে যেতে চায়। তখন পার্কার তাকে আশ্বাস দিয়ে বলে তার কাছে ব্যাকআপ প্ল্যান আছে আর এবারের প্ল্যান কোনোভাবেই ফেল হবে না। প্রথমত পার্কারের উপর কেউ আর বিশ্বাস রাখতে পারছিল না। তবে পার্কার তাদের জানায় লুজিনি হয়তো খাজানার অধিকাংশই বিক্রি করে দিয়েছে, কিন্তু সে চাইলেও ওই মূর্তি আলাদা করে বিক্রি করতে পারবে না, কারণ মূর্তিটি বিক্রি করতে হলে পুরো মূর্তিটাকে অখণ্ড রাখতে হবে, অন্যথায় ওই মূর্তির কোনো মূল্য থাকবে না, যার মূল্য বাকি খাজানা চাইতেও অনেক বেশি, আনুমানিক 4 থেকে 500 মিলিয়ন তো হবেই। এখন পার্কারের প্ল্যান হলো তারা এবার ওই মূর্তি চুরি করবে, কিন্তু সেটা করতে হলে তাদের আগে জানা জরুরি মূর্তিটি কোথায় রাখা আছে। আর সেটা জানতে হলে তাদের জানতে হবে মূর্তিটি কে কিনতে যাচ্ছে। এটা জানার জন্য পার্কার ও গ্রোফিল খুব চালাকির সঙ্গে একটি নাটক সাজিয়ে পুলিশের পোশাক পরে কিনকেটের ফ্ল্যাটে ঢুকে পড়ে। তবে কিনকেট পার্কারকে দেখেই প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ আগেরবার সে তাকে জানালা দিয়ে ফেলে দিয়েছিল, যার কারণে তার এখন এই অবস্থা। সে আতঙ্কিত হয়ে ধরে নেয় হয়তো পার্কারের কাজ হয়ে গেলে সে তাকে আবারও জানালা দিয়ে ফেলে দিবে। এই ভয়ে সে কিছু না বলেই বেহুশ হয়ে যায়। এটা দেখে পার্কার প্রচন্ড বিরক্ত হয়। তাকে বিরক্ত হতে দেখে কিনকেটের অ্যাসিস্ট্যান্ট তাদের বলে ওই মূর্তি কিনতে যাচ্ছে মাল্টি বিলিনিয়ার ফিনিয়াস পাউল। তখন গ্রোফিল কিছুটা চিন্তিত হয়ে বলে ওঠে এখন আবার ওকে কোথায় খুঁজবো। কিনকেটের অ্যাসিস্ট্যান্ট বলে খুবই সোজা, ও কিছুক্ষণ আগেই ওর অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে, ও বর্তমান অমুক রেস্টুরেন্টে রয়েছে। এখানে পার্কার যতটুকু তথ্য আশা করেছিল তার চেয়ে অনেক বেশি তথ্য পেয়ে গেল। তারা মেয়েটাকে ধন্যবাদ জানিয়ে সোজা সেই রেস্টুরেন্টে চলে আসে যেখানে সেই ধনকুপ ফিনিয়াস পাউল ছিল। প্রথমে ফিনিয়াস পার্কারের হাতে বন্দুক দেখার পরও পার্কারকে মোটেও গুরুত্ব দেয় না। সে পার্কারকে ভেবে নেয় হয়তো ছোটখাটো কোনো গুন্ডা ভুলবশত তার কাছে চলে এসেছে। তবে যখনই পার্কার তার সামনে থাকা লোকটাকে শুট করে দেয়, সঙ্গে সঙ্গে ফিনিয়াস বাঘ থেকে আচমকা বিড়াল হয়ে যায়। ফলে খুব সহজেই পার্কার ও তার টিম এখান থেকে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর তার কাছ থেকে জানতে পারে ওই মূর্তি লুজিনি তার প্রাইভেট কোম্পানিতে রেখেছে, যেখান থেকে ওই মূর্তি চুরি করা কেবল কঠিনই নয় বরং অসম্ভব, কারণ ভল্টের ভিতরে রয়েছে এক বিশেষ ধরনের খাঁচা যেটা একবার লক করলে সকাল 8টার আগে কোনোভাবেই খুলবে না, এমনকি যে লক করবে সে নিজেও সময়ের আগে খুলতে পারবে না। তবে পার্কারের কাছে অসম্ভব বলে কোনো কিছু ছিল না, সে ঠিকই ওখান থেকে মূর্তি চুরি করার প্ল্যান তৈরি করে ফেলে। পরে পার্কার ফিনিয়াসকে স্টানের হেফাজতে রেখে মূর্তি চুরি করার কাজে বেরিয়ে পড়ে। প্রথমে তারা সেই কোম্পানির সামনে এসে সিকিউরিটিদের বোকা বানানোর জন্য একটি নাটক সাজায়। দেখা যায় এই রাত্রের বেলা জেন জগিং করতে বের হয়েছে। তখন একটি গাড়ি জেনের একদম পাশ দিয়ে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই ক্যামেরা বন্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখে সিকিউরিটিদের মনে কৌতূহল জাগে ওখানে আসলে কি হলো, মেয়েটা কি মারা গেল নাকি বেঁচে আছে। তাছাড়া তাদের ক্যামেরা বন্ধ হলো কেন, এটা চেক করতে একজন গার্ড বাইরে আসে। তখন গ্রোফিল তার সামনে আহত হওয়ার অভিনয় করে আর জেন পিছন থেকে গার্ডকে মেরে বেহুশ করে ফেলে। পরে গ্রোফিল গার্ডের কি কার্ড ব্যবহার করে খুব সহজেই ভিতরে প্রবেশ করে, তারা ভিতরে থাকা গার্ডকেও বেহুশ করে ফেলে। এরপর তারা সেই ভল্টের চারপাশে বিপুল পরিমাণ বিস্ফোরক লাগায়। অন্যদিকে স্টান অতিরিক্ত ড্রিঙ্ক করায় সে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ফিনিয়াস এখান থেকে পালিয়ে যায়। বের হতেই ভাগ্যক্রমে একটি মেয়েকে পেয়ে যায়, যার মোবাইল দিয়ে সে লুজিনিকে জানিয়ে দেয় পার্কার তাদের মূর্তি চুরি করতে যাচ্ছে। এটা জানার পর লুজিনি তার লোকদের গাড়ি বের করতে বলে। এরপর সে চেক করতে এসে দেখতে পায় সেই ভল্টের দরজা ভল্টের সামনে পড়ে রয়েছে এবং সেই বিশেষ খাঁচাও খোলা, যার মধ্যে থাকা মূর্তি উধাও। এটা দেখে লুজিনি যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না।
সে রাগে অনেকটা পাগলের মতো হয়ে যায়। তখনই বাইরে গাড়ির আওয়াজ শুনতে পায়, সাথে সাথে সে বেরিয়ে আসে। পরে সে দেখতে পায় পার্কার মূর্তিটি তার চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে লুজিনি তার পুরো টিমকে পার্কারের পিছু নিতে বলে। এদিকে পার্কার ও গ্রোভিল এটা ভেবে অনেক খুশি ছিল যে তারা ফাইনালি মূর্তিটা চুরি করতে পেরেছে। তবে জেন তাদেরকে জানায় এত খুশি হওয়ার কিছু নেই, কারণ লুজিনির লোকেরা তাদের পিছু নিয়েছে। সাথে সাথে গ্রোভিল তার গাড়ির গতি বাড়িয়ে দেয়। এখানে লুজিনির লোকেদের ধাওয়া করা আর পার্কারের মূর্তি নিয়ে পালানোর এই পুরো মুহূর্তটাই ছিল অসাধারণ। এতটাই উপভোগ করার মতো ছিল যে কি বলবো। লুজিনির লোকেরা গুলি চালাতে থাকলে একসময় মূর্তিটি বেঁধে রাখা বেল খুলে যেতে নাই। এটা থেকে পার্কার সেই বেলটি লাগানোর চেষ্টা করে, তবে স্পিড অনেক বেশি থাকায় কাজটা মোটেও সহজ হয় না। দেখা যায় পার্কার গাড়ি থেকে ছিটকে এক বাড়ির ভিতরে গিয়ে পড়ে, অথচ পার্কার 1 সেকেন্ড দেরি না করে সেই অবস্থায় মূর্তির কাছে পৌঁছানোর জন্য দৌড়াতে থাকে। তখন আবার দেখা যায় এই বাড়ির এক মুরব্বী শটগান নিয়ে বেরিয়ে আসে পার্কারকে মারার জন্য, যদিও পার্কার কোনোভাবে এই মুরব্বীর হাত থেকে বেঁচে যায়। এরপর সে আবার গ্রোভিলের কাছে চলে আসে, তবে স্পিড বেশি থাকায় সে কিছুক্ষণ পর আবারও গাড়ি থেকে পড়ে যায়। তখন লুজিনির লোকেরা তাকে ঘিরে ফেলে, যদিও সময় মতো জেন চলে আসায় এই যাত্রায়ও সে বেঁচে যায়। তবে এত ভাগদৌড়ের মধ্যে গ্রোভিলের গাড়ি থেকে মূর্তিটি ছুটে যায়, ফলে মূর্তিটি আবারও লুজিনির হাতেই চলে যায়। এতে করে পার্কারের এত পরিশ্রম বিফলে যায়। পরে লুজিনি রিস্ক না নিয়ে ফিনিয়াসকে ফোন দিয়ে জানায় তাকে এখনই মূর্তিটি রিসিভ করতে হবে, সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। তবে ফিনিয়াস এত রাতে মূর্তিটি নিতে চাচ্ছিল না। তখন লুজিনি এক প্রকার জোর করে মূর্তিটি তাকে নিতে বাধ্য করে। সে বলে, না, তোকে এখনই নিতে হবে, তুই তোর দরজা খোল, আমার লোকেরা তোর বাড়ির সামনে পৌঁছে গেছে। ফিনিয়াস দরজা খুলে দেখতে পায় হ্যাঁ, তারা অলরেডি মূর্তি নিয়ে চলে এসেছে। ফলে মূর্তিটি রেখে দিল, সে তৎক্ষণাৎ পেমেন্ট করে না। সে বলে পেমেন্ট সকালে হবে। পরে সবাই চলে গেলে দেখা যায় ফিনিয়াস মূর্তিটিকে দেখে আবেগী হয়ে পড়ে। সে এতটাই আবেগী হয়ে পড়ে যে মূর্তিটিকে জীবিত মনে করে স্পর্শ করতে থাকে। তখনই একটি ব্ল্যাক ডায়মন্ড ছুটে যায়। তৎক্ষণাৎ সে অতি যত্নের সঙ্গে ডায়মন্ডটি তুলে আবারও জায়গা মতো রাখতে চায়, কিন্তু যখনই সে ডায়মন্ডটি একটু ভালোভাবে দেখে তখনই সে বুঝতে পারে এই পুরো মূর্তিটি একটি ডুপ্লিকেট মূর্তি। ফলে ফিনিয়াস দেরি না করে সোজা ডালাবাজের কাছে চলে আসে। ডালাবাজ এটা জানার পর লুজিনিকে ফোন দিয়ে বলে, তোর এত বড় কলিজা, তুই আমার মূর্তি নিয়ে ডাবল গেম খেলিস। আমার কাস্টমারকে ডুপ্লিকেট মূর্তি দিয়ে তুই অরিজিনাল মূর্তি অন্য কারো কাছে বিক্রি করতে চাস? ডালাবাজের এমন কথা শুনে লুজিনি ঘাবড়ে যায়, কারণ সে ভালো করেই জানে ডালাবাজ রেগে গেলে তার অস্তিত্ব থাকবে না। লুজিনি বোঝানোর চেষ্টা করলেও কাজ হয় না। ডালাবাজ কিছুই শুনতে রাজি ছিল না। সে বলে, আমি কোনো মৃত ব্যক্তির সাথে কথা বলি না। এটা বলে সে ফোন কেটে দেয়। লুজিনি বুঝে যায় অরিজিনাল মূর্তি ফিনিয়াসকে না দিলে তার মৃত্যু নিশ্চিত। সে তার লোকদের বলে, এখনই আমাদের ভল্টের ভিতরে যেতে হবে, কারণ মূর্তি এখনো ওখানেই রয়েছে। পরে দেখা যায় সত্যিই মূর্তি এখনো সেই ভল্টের ভিতরে রয়েছে, আর পার্কার সেই বিশেষ খাঁচা খুলতে পারেনি, যার জন্য তাকে সকাল 8টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পরে দেখা যায় 8টা বাজলে অটোমেটিক খাঁচা খুলে যায়। মূর্তিটিকে দেখতে পেয়ে জ্যান প্রচন্ড খুশি হয়। পরে তারা দ্রুত এই মূর্তিটি এখান থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে। পার্কার জেন ও গ্রোভিলকে তাড়াতাড়ি ট্রাক ও স্ট্যান্ডকে নিয়ে লোডিং পয়েন্টে পৌঁছাতে বলে। তবে জেন যখন স্ট্যান্ডকে নিতে আসে তারা দেখতে পায় এখানে অলরেডি লুজিনির লোকেরা চলে এসেছে, যারা স্ট্যান্ডকে ধরে ফেলেছে। সাথে সাথে এটা পার্কারকে জানানোর জন্য ফোন দেয়, তবে পার্কার ফোন রিসিভ করার আগেই লুজিনি চলে আসে। ফলে পার্কার ধরা পড়ে যায়। লুজিনি হেসে বলে, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাও, কিন্তু এবার কোথায় যাবে? পার্কারকে ধরতে পেরে লুজিনি প্রচন্ড খুশি হয়। তবে তার খুশি বেশি সময় থাকে না, কারণ পার্কার তার হাতে থাকা বোমা কন্ট্রোলার তাকে দেখালে সে বুঝতে পারে পার্কার পুরো মূর্তিটিতে বোম সেট করে রেখেছে। এদিকে জ্যান ও গ্রোভিল স্ট্যানকে লুজিনি লোকেদের কাছ থেকে ছাড়িয়ে নেয়। তখনই দেখা যায় বাইরে ভয়াবহ আকারে গোলাগুলি শুরু হয়েছে। এত গোলাগুলির আওয়াজ শুনে লুজিনি পার্কারকে বলে, শুনতে পাচ্ছিস? আমার লোকেরা তোর লোকেদের মেরে ফেলছে। তবে পার্কার হেসে বলে, ওরা আমার লোকদের মারছে না, বরং তোর লোকদের মারছে, কারণ ডালাবাজের এলিট ফোর্স চলে এসেছে তোকে হত্যা করার জন্য। দেখা যায় বাইরে ডালাবাজের এলিট ফোর্স সামনে যাকে পায় তাকেই হত্যা করে। পরে লুজিনি বুঝতে পারে মূর্তির কিছু হলে তাকে নিশ্চিত মরতে হবে, তাই তৎক্ষণাৎ তার সুর পাল্টে ফেলে। সে পার্কারকে অনুরোধ করে বলে, তুই শান্ত হ, আমরা আবারও নতুন করে শুরু করতে পারি। তুই এমন কিছু করিস না যাতে সবার লস হবে। পার্কারকে বুঝিয়ে বলে মূর্তিটি ধ্বংস করার কোনো দরকার নেই। তবে পার্কার বলে, না, দরকার আছে। এটা বলেই সে কন্ট্রোলার চেপে দেয়। সঙ্গে সঙ্গে মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মানে এখানে গল্পের পুরো মোড় ঘুরে যায়,
কারণ মূর্তিটি সবার জন্যই জরুরি ছিল, অথচ পার্কার সেটিকেই নষ্ট করে ফেললো। এরপর এখানকার পরিস্থিতি কিছুটা শান্ত হলে পার্কার লুজিনিকেও হত্যা করে। মৃত্যুর আগে লুজিনি বলেছিল, কেন এটা করার তো কোনো দরকার ছিল না, $500 মিলিয়ন মূর্তি ছিল, চাইলে আমরা দুজন ভাগ করে নিতে পারতাম। তখন পার্কার বলে ওঠে, তুই বলেছিলি তোর অর্গানাইজেশনকে কেউ ধ্বংস করতে পারবে না, এখন আমাকে দেখ, আমি ধ্বংস করেছি। এটা বলেই লুজিনিকে শুট করে মেরে ফেলে। পরে যখন জ্যান জানতে পারে মূর্তিটি ধ্বংস হয়ে গেছে, সে রাগে ক্ষোভে ছটফট করতে থাকে। তখন দেখা যায় গ্রোফিল এই শত গোলাগুলির মধ্য দিয়েই তাদেরকে বের করে নিয়ে চলে যায়। পরের সিনে দেখা যায় পার্কারের টিমের সবাই স্তম্ভিত হয়ে আছে। তাদের এত পরিশ্রম আর সময় সবকিছু বিফলে গেল। তারা তাদের বিরক্ত প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না। তখনই পার্কার রুম থেকে বের হওয়ার আগে সবাইকে চমকে দেয়। সবার সামনে অনেকগুলো হীরা রাখে। মূলত পার্কার ওই মূর্তিটিতে বোম সেট করার আগেই মূর্তিটির গায়ে থাকা সকল হীরা খুলে নিয়েছিল, যেটা লুজিনি বুঝতে পারেনি। এর পরের সিনে দেখা যায় পার্কার জেনের সাথে দেখা করতে আসে। জেন নিউজে দেখতে পায় প্রেসিডেন্ট ডালাবাজকে সরিয়ে তার বস ওডিসকে প্রেসিডেন্ট বানানো হয়েছে এবং তাদের সকল খাজানা উদ্ধার হয়েছে, যা এখন তার দেশের মানুষের জন্য ব্যয় হবে। মানে জেন যেটা চেয়েছিল সেটাই হয়েছে। তবে এই খাজানা চুরি এবং ডালাবাজের সকল কুকর্মের তথ্য প্রশাসন এবং মিডিয়ার কাছে পার্কারই পৌঁছে দিয়েছিল। জেন এটা বুঝতে পেরে খুশিতে পার্কারকে জড়িয়ে ধরে, এমনকি সে পার্কারকে নিয়ে নতুন করে জীবন শুরু করার চিন্তা করে। তবে পার্কার বলে না। তখন জেন বলে, কেন, আমি কি পার্টনার হিসেবে তোমার যোগ্য না? পার্কার বলে, পার্টনার হিসেবে এই কাজটা তুমি খুব সুন্দরভাবে করেছো, কিন্তু আমি বলতেছি আগের কাজটার কথা, যেখানে তুমি আমার পুরো টিমকে হত্যা করেছিলে, যার মধ্যে বিলিও ছিল। তৎক্ষণাৎ জেন সতর্ক হয়ে যায়। তবে সে কোনো চালাকি করার আগেই পার্কার তাকে সাবধান করে। ফলে জেন বুঝে যায় তার হয়তো সময় শেষ। পরবর্তীতে আমরা একটি গুলির আওয়াজ শুনতে পাই। এরপর দেখা যায় সেই রুম থেকে পার্কার একা বেরিয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছো কি হয়েছে। পরে পার্কার বিলির ওয়াইফের সাথে দেখা করে, যাকে সে অনেকগুলো হীরা দেয়। এতগুলো হীরা দেখে বিলির ওয়াইফ খুশি হলেও সে জানতে চায় ওই মেয়েটার সাথে পার্কার কি করেছে। তখন পার্কার বলে, আমি আমার ওয়াদা রেখেছি। আর এর পরপরই এই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো দুর্দান্ত একটি মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রইল।